হবে। চলো, সো গতদিন পর্যন্ত আমরা প্রাথমিক ত্বরণ পড়ছিলাম, মনে আছে? প্রাথমিক ত্বরণ, প্রাথমিক ত্বরণ কি জিনিস ছিল? প্রাথমিক ত্বরণ ছিল হচ্ছে এরকম জিনিস যে দুইটা বস্তু, আমি ইন শর্ট একটু লিখতেছি, তোমার এইটুকু তোলা লাগবে না, এইটুকু তোলা লাগবে না, হ্যাঁ আমি যতটুকু এখন লিখতেছি আমি বলবো কখন থেকে তোলা শুরু করবো। তো কি ছিল? ছিল হচ্ছে দুইটা বস্তু ছিল, m1 ভরের আর এখানে m2 ভরের। আর কি হচ্ছিল? যখন তারা পারস্পরকে আকর্ষণ করতেছিল তখন F বলে আকর্ষণ করে, তখন A1 প্রাথমিক ত্বরণ ইকুয়াল টু হয় হচ্ছে F/m1 আর A2 প্রাথমিক ত্বরণ হয় হচ্ছে F/m2। আচ্ছা, এখন আমরা একটা কেসের কথা চিন্তা করব। কেস, এই কেসটা তুলবা, লেখো যে প্রাথমিক ত্বরণের কেস, প্রাথমিক ত্বরণের কেস এখন থেকে তোলা শুরু করো। এটা আমরা গতদিন পড়েছি, গতদিন তোমার খাতায় আছে। ওকে, চলো। হ্যাঁ, গতিবিদ্যার ক্লাস আর দিব কি না এই দেখো, এইচএসসি সিলেবাসে যদি গতিবিদ্যা না থাকে তাহলে তো আর দেওয়া যাবে না। একটু ওয়েট করো, দেখি গতিবিদ্যা যদি না থাকে তাহলে তো আর দেওয়া লাগবে না, তাই না? আচ্ছা, একটু ওয়েট করো, দেখি আর কি আমরা। প্রাথমিক ত্বরণের কেস, এখানে আমরা চিন্তা করব হচ্ছে পৃথিবী নিয়ে। পৃথিবী নিয়ে, ধরো এটা হচ্ছে পৃথিবী, পৃথিবী আর হচ্ছে আরেকটা যে কোনো বস্তু, যে কোনো একটা বস্তু, ধরো যে ছোট হাতের এম ভরের বস্তু। এখন একটা কথা বলি আরেকটা, সেটা হচ্ছে এই যে বড় হাতের এম ভরের পৃথিবী আর ছোট হাতের এম ভরের বস্তু, এদের মধ্যে যে বল সেটা কারেক্ট মহাকর্ষ বল, মহাকর্ষ বল। এখন পৃথিবী যখন থাকবে, মহাকর্ষ বলের জন্য কয়টা বস্তু লাগে? দুইটা বস্তু। মহাকর্ষের জন্য কয়টা বস্তু লাগে? দুইটা বস্তু। পৃথিবী যখন থাকবে, পৃথিবী যখন থাকবে এবং এবং এর আশেপাশে আমরা পৃথিবীর তুলনায় ছোট একটা বস্তু নিয়ে যখন আমরা কথা বলবো, কথা বুঝো, পৃথিবী এবং এর আশেপাশে ছোট একটা বস্তু নিয়ে আমরা কথা বলবো, তখন এই স্পেসিফিক মহাকর্ষ বলকে বলা হবে অভিকর্ষ বল। পৃথিবী থাকতে হবে এবং এর আশেপাশে যে বস্তুটার আরেকটা যে বস্তু সেটা পৃথিবীর তুলনায় ছোট হইতে হবে, তাহলে সেটাকে বলা হবে অভিকর্ষ বল। ঠিক আছে, অভিকর্ষ বল। সো এইটা কিন্তু আমরা অভিকর্ষ বল বলতে পারি যে ঠিক আছে, এদের মধ্যে যে বল সেটাকে মহাকর্ষ বল তো অবশ্যই, এটা একটা অভিকর্ষ বল, কারণ পৃথিবী আছে এবং পৃথিবীর তুলনায় এই বস্তুটা ছোট। এইবার দেখো, এখন এই বস্তুটাকে পৃথিবী অবশ্যই আকর্ষণ করবে নিজের দিকে, অবশ্যই করবেই, মাস্ট, তাই না? করবে তো, ছেড়ে তো কথা বলবে না। এবং পৃথিবী, এই বস্তুটাও কি করবে? পৃথিবীকে তার কেন্দ্র থেকে আকর্ষণ করবে। পৃথিবীর কেন্দ্র ধরো যে এইটা, এই জায়গায় পৃথিবীর কেন্দ্র। ঠিক আছে, খেয়াল করো। সো বড় হাতের এম ভরের পৃথিবী যার ভরকেন্দ্র এখানে, ছোট হাতের এম ভরের বস্তু যার ভরকেন্দ্র একদম বিন্দুতেই, এবং একই বলে আকর্ষণ করছে। সো এই যে আকর্ষণ বল, এটা হচ্ছে এফ আর এটা হচ্ছে এফ। এখন এখন আমরা তো কেস পড়তেছি, এখন আমি বলবো হচ্ছে এম ভরের বস্তুর প্রাথমিক ত্বরণ। প্রাথমিক ত্বরণ এইটা ইকুয়াল টু হচ্ছে এ ইকুয়াল টু, যদি এ বলি এটার ত্বরণ, এ ইকুয়াল টু এফ বাই এম, সহজ হিসাব, নিউটনের সূত্র। এখন এই সহজ জিনিসটাকে একটু লেখো, এফ এর ভ্যালু কত হবে? এফ এর ভ্যালু হবে হচ্ছে জি এম এম ডিভাইড বাই দূরত্বের উপরে স্কোয়ার। দূরত্ব কোনটা? দূরত্ব হচ্ছে এটা, এইটা ভরকেন্দ্রের দূরত্ব। ঠিক আছে, দুইটার ভরকেন্দ্রের দূরত্ব এখান থেকে এ পর্যন্ত, এক্স এর উপরে স্কোয়ার। এটা গেল এফ ডিভাইড বাই, এটা গেল এফ ডিভাইড বাই এম। এখন তুমি দেখো এই এম আর এই এম কাটাকাটি যাচ্ছে, তাহলে কি থাকে? থাকে হচ্ছে, সুতরাং এ ইকুয়াল টু হচ্ছে জি এম বাই এক্স স্কোয়ার। দেখো এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? সবাই নিয়ে আসতে পারছো কিনা এইটুকু? আচ্ছা দাঁড়াও, এখানে ক্যামেরাতে একটু সমস্যা হয়েছে, বেঁকে গেছে।
নিয়ে আসতে পারছি? নিয়ে আসতে যদি পারি তাহলে দেখো এখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে তুমি যদি এখানে চিন্তা করো যে এই বস্তুটা পৃথিবীর যদি খুব কাছে থাকে, এই বস্তুটা ধরো যে এই বস্তুটা আবার আঁকাই পৃথিবীর কাছে, এটা পৃথিবী, এবং এই বস্তুটা ধরো যে পৃথিবীর পৃষ্ঠে আছে। তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে এটার দূরত্ব কত হবে? আঁকিয়ে দেখো, পৃথিবীর ব্যাসার্ধের সমান হবে, তাই না? এক্স ইকুয়াল টু হবে হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের সমান। সো এই যে ত্বরণটা, ত্বরণটা কত হবে? জিএম বাই আর স্কয়ার। এটা কোন বলের কারণে ত্বরণ? মহাকর্ষ বলের কারণে ত্বরণ, তাই না? মহাকর্ষ বলের কারণে ত্বরণ, এটা হচ্ছে এটা। তো এটার ভ্যালুটা কত হবে দেখো, জি এর তো ভ্যালু এটা, আর পৃথিবীর ভরের ভ্যালু কিন্তু মুখস্থ রাখতে বলছিলাম। পৃথিবীর ভরের ভ্যালু মুখস্থ। পৃথিবীর ভরের ভ্যালু যদি মুখস্থ থাকে 6 × 10⁻²৪। আর পৃথিবীর যে আর এর ভ্যালু, পৃথিবীর আর এর ভ্যালু এটাও কিন্তু মুখস্থ রাখতে হবে। ৬৪০০ কিলোমিটার বা 6.4 × 10⁻6 মিটার। এটা বসাই দাও। টেন টু দি পাওয়ার 6, হ্যাঁ 6 স্কয়ার। বসিয়ে দিয়ে দেখো এখানে কত আসে। (9.774) বা তোমরা যেটা জানো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই যে ত্বরণটা, এই ত্বরণটা আমরা কেন পাচ্ছি? কাহিনী শোনো, কেন পাচ্ছি হচ্ছে পৃথিবীর যে অভিকর্ষজ বল আছে, ওই যে মহাকর্ষ, এটা মহাকর্ষ কিন্তু পৃথিবী আছে যেহেতু, এবং তার তুলনায় ক্ষুদ্র বস্তু, দ্যাটস ওয়াই বলা হচ্ছে অভিকর্ষ। পৃথিবীর যে অভিকর্ষজ বল আছে তার কারণে তুমি এই ত্বরণটা পাচ্ছ। গ্র্যাভিটেশনাল পুলের কারণে তুমি এই ত্বরণটা পাচ্ছ। এই কারণে এটাকে জি দ্বারা প্রকাশ করা হয়। জি ফর গ্র্যাভিটি, অ্যাকচুয়ালি গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন, অভিকর্ষ ত্বরণ। এটাকে বলা হচ্ছে এই কারণেই অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ বলের কারণে একটা বস্তু যে ত্বরণ পায় সেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এখন এই যে অভিকর্ষ ত্বরণ, এখানে কিন্তু আমরা ধরে নিছি যে সেটা একদম কোথায় আছে? পৃথিবীর কোথায় আছে? পৃষ্ঠে আছে। সো এইটা কিন্তু পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ। কিন্তু যে কোনো জায়গার অভিকর্ষ ত্বরণ আমরা এইভাবে বের করতে পারবো। যে কোনো জায়গার অভিকর্ষ ত্বরণ আমরা এইটা এইভাবে বের করতে পারি। এটা তো একটা কেস আর কি। হ্যাঁ, তাহলে লিখে ফেলো। পৃথিবীর পৃষ্ঠে থাকলে, পৃথিবী পৃষ্ঠে, যে এই চিত্রের উপর একটু লিখে ফেলো, পৃথিবীর পৃষ্ঠে বস্তু থাকলে এ নাম্বার দিয়ে লেখো। এ আমরা কয়েকটা কেস দেখব। এ নাম্বার কেস হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে যদি বস্তু থাকে তখন এটা হবে হচ্ছে এটা, ঠিক আছে, এবং সেটাকে জি দ্বারা প্রকাশ করা হবে। বেসিক্যালি এখন থেকে আমরা এই যে জিনিসটা, এটাকে জি দ্বারাই প্রকাশ করব। জিএম বাই এক্স স্কয়ার। সহজ জিনিসটা, কিন্তু জিনিসটা খুব সহজ, কঠিন কিছু না। জিএম বাই দূরত্বের উপরে স্কয়ার। এখন এখানে কিছু কথা থাকবে যদিও সামনে, সো আমরা এক এক করে দেখি। ওকে, চলো এক এক করে একটু দেখলে হয়ে যাবে। একটু চলো সামনে চলো। তাহলে আমরা বুঝলাম যে পৃথিবীর পৃষ্ঠে হচ্ছে এটা। এখন পৃথিবীর পৃষ্ঠে তোমার হচ্ছে পৃথিবী, যেটা পৃথিবী কিন্তু সম্পূর্ণ গোলাকার না।
এটা ছোটবেলা থেকে হয়তো শিখছো তোমরা। পৃথিবী সম্পূর্ণ গোলাকার না বলতে মানে আমরা যে ধরে নিই যে এটার ব্যাসার্ধ হচ্ছে আর, হ্যাঁ আর ব্যাসার্ধ ধরে নিয়ে যে ক্যালকুলেশনটা করি এটা আসলে পারফেক্ট না, মানে এখানের ব্যাসার্ধ এবং সব জায়গার ব্যাসার্ধ সেম না। 6400 কিলোমিটার ধরবা, 6400 কিলোমিটার, 6400 কিলোমিটার, 6370 ধরবা না, বা 6440 ধরবা না, 6400 কিলোমিটার ধরবা, ঠিক আছে? আচ্ছা, এসএসসিতে হয়তো 6370 ছিল, কিন্তু এখন 6400 ধরবা। পৃথিবী সম্পূর্ণ গোলাকার না বলতে পৃথিবী উপরে এবং নিচে কিছুটা চাপা, মানে জিনিসটা হচ্ছে এরকম আর কি, হালকা চেপে যাওয়া, কমলা লেবুর মতো। কমলা লেবু কি হয়? কমলা লেবু উপরে এবং নিচে চাপা থাকে, সাইড দিয়ে বেশি থাকে আর কি, কমলা লেবুর মতো উপরের এবং নিচে চাপা। তাহলে যেটা হলো এই যে মেরু অঞ্চল, এটা খেয়াল করে, এটা কিন্তু মেরু, এই মেরু অঞ্চলের ব্যাসার্ধ আর এটা যদি আমি বিষুব অঞ্চলের ব্যাসার্ধ ধরি, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে আর মেরু লেস দেন আর বিষুব। ক্লিয়ার? সহজ জিনিস। এবার আসো, এবার যদি আমরা জি এর ভ্যালুগুলো খেয়াল করি, জি ইকুয়াল টু কত? জি ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার। তাহলে আমরা জি এর ভ্যালু দিয়ে চিন্তা করি, মেরুতে জি, জিএম বাই আর মেরু স্কোয়ার, আর জি অফ বিষুবেগ কত? জিএম বাই আর বিষুব স্কোয়ার। এখানে আমাকে বলো তো, আর মেরু যদি ছোট হয়, মেরুর আরটা ছোট আর বিষুবের চেয়ে, তাহলে কোন জিটা কম হবে, বিষুবের জি নাকি মেরুর জি? দেখি কে কে পারে, এটা কে কে পারে দেখি, কোন জিটা কম হবে, বিষুবেরটা নাকি মেরুরটা? দ্রুত বলবা। কোনটা কম হবে? দেখো, মেরু এবং বিষুবের মধ্যে তুমি যদি কল্পনা করো, আমরা তো এটা তুলনা করতেছি, তাহলে মেরুরটা ছোট, তাহলে এই জিনিসটা ছোট এখানে আর এই জিনিসটা এখানে বড়। যেহেতু এটা আবার ব্যস্তানুপাতিক আকারে আছে, তাহলে এটা যদি ছোট হয় তাহলে আলটিমেটলি এইটা বড় হবে, এইটা বড় হবে। ওভারঅল নিচে হরে ছোট মানে কি? ওভারঅল বড়। হরে বড় মানে ওভারঅল ছোট। তার মানে আমরা বলতে পারি সুতরাং জি মেরু গ্রেটার দেন জি বিষুব। সুতরাং আমরা যে জি এর ভ্যালুটা পাই ওইটা বেসিক্যালি আমরা একটা গড় পেয়ে যাই, গড়, ওভারঅল গড়। কিন্তু আমরা যদি মেরু থেকে বিষুবের দিকে চাই, তাহলে জি এর ভ্যালু দেখো খেয়াল করে, মেরুতে বেশি, জি এর ভ্যালু মেরুতে বেশি আর জি এর ভ্যালু বিষুবে কম, তাহলে জি মেরু বেশি হবে আর জি বিষুব কম হবে। ঠিক আছে? এই বেশি কমকে এভাবে প্রকাশ না করে এভাবে দিই। ওকে, আর এখানে এভাবে দিয়ে দিই, এটা কম এটা বেশি। ওকে, ভিজুয়ালি চিন্তা করলেই হবে, অত মাথা করার দরকার নেই। ঠিক আছে? এখন যদি একটা প্রশ্ন আসে এমসিকিউ টাইপের, ধরো যে লেখো চিনি কোথায় কেনা লাভজনক, মেরুতে নাকি বিষুবে? এটা কিন্তু এমসিকিউতে আসে। শুধু চিনি না, মানে চিনি দিয়ে প্রশ্ন আসে, কিন্তু বেসিক্যালি শুধু চিনি না, যে কোনো বস্তু যেটা তুমি ওয়েট মেশিনে ওয়েট করো, এটা কোথায় কেনা লাভজনক? ঠিক আছে, মানে তুমি কোথায় ভরটা বেশি পাবা। তাহলে লজিকটা কি, যেখানে
ভর বেশি পাওয়া যাবে সেটা লাভজনক। সাপোজ তুমি 5 কেজি চিনি কিনতে চাও, ধরো 5 কেজি চিনি কিনতে চাও, হ্যাঁ, তাহলে ওয়েট মেশিন যে কাজটা করবে, ধরো এটা একটা ওয়েট মেশিন ডিজিটাল, তুমি এখানে 5 কেজি চিনি বসাইছো, 5 কেজি চিনি বসাইছো। ওয়েট মেশিন বেসিক্যালি যদি জি এর ভ্যালু 9.8 ধরে নাও মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে ওয়েট মেশিন মেজার করবে এভাবে, এম ইন্টু জি মেজার করে ওয়েট মেশিন সবসময়। এম এর ভ্যালু হচ্ছে 5 আর জি এর ভ্যালু হচ্ছে 9.8, তাহলে সে 49 মেজার করবে। হ্যাঁ, 49 নিউটন মেজার করার পরে ওয়েট মেশিনটা এখানে কতটা দেখাবে জানো? এখানে দেখাবে হচ্ছে 5 কেজি, এখানে দেখাবে 5 কেজি। কিভাবে? সে আলটিমেটলি এমজিটা পায়, এমজিটা পাওয়ার পরে সে 9.8 দ্বারা ভাগ করে। খেয়াল করবা, এমজিটা পাওয়ার পরে ওয়েট মেশিন 9.8 দ্বারা ভাগ করে এখানে দেখায় দেয়। এখন তুমি জাস্ট চিন্তা করো যে তাহলে তোমার এমজিটা বেশি পাইলেই হবে, বা এমজিটা যাই পাও কেন এমটা বেশি পাইতে হবে, তাই না? তোমার বেশি কেনা মানে কিনলে লাভজনক, মানে কি যেখানে তুমি বেশি ভর পেয়ে যাবা, জি এর ভ্যালুর উপর ডিপেন্ড না করে, তাহলে তোমার এমটা বেশি পাইতে হবে। এখন তুমি বিষুবে যাও অথবা মেরুতে যাও, দুইটাতে এমজির কিন্তু একই আসবে। মানে তুমি বিষুবে গেলে 49টাই কিনতে পারবা, 49 নিউটন, এবং মেরুতে গেলেও ওই ওয়েট মেশিন 49 নিউটনই তোমাকে কিনতে দিবে, বুঝছো? এবং সে দেখাবে 9.8 দ্বারা ভাগ করে, মানে এ পাশেও 49 এ পাশেও 49। 49 কীভাবে পাইছি? এক পাশের এমজি আর এক পাশের এমজি সমান সমান, এভাবে তুমি কিনতে পারছো। এখন এটার মানে হচ্ছে এম অফ মেরু মানে কিনতে গেলে এরকম হবে, ইকুয়াল টু এম অফ বিষুব জি অফ বিষুব। এখন তোমরা কি পেলে? একটু আগে কি পেলা? মেরুর জি বিষুবের জি এর চেয়ে বড়। সুতরাং খেয়াল করে দেখো, মেরুর জি বিষুবের জি এর চেয়ে বড়, কিন্তু ইকুয়েশন দুইটা সমান সমান হইতে হবে। তার মানে কি? তার মানে মেরুর ভর, যে ভরটা তুমি পাবা, এটা বিষুবের ভরের চেয়ে কি ছোট। তাহলে আমরা লিখবো যেহেতু মেরুর জি বিষুবের জি এর চেয়ে বড়, আচ্ছা আমি উল্টা লিখলাম না, মেরুর জি বিষুবের জি এর চেয়ে বড়, সুতরাং মেরুর এম মানে যে ভরটা তুমি পাবা বিষুবের এম এর চেয়ে ছোট। তাহলে 5 কেজি চিনি কিনতে গেলে, 5 কেজি চিনি কিনতে গেলে তুমি মেরুতে বেশি, সরি বিষুবে বেশি ভর পাবা মেরুর চেয়ে, সুতরাং বিষুবে চিনি কেনা লাভজনক। সো এটা যে কোনো, শুধু চিনি না, এটা যে কোনো বস্তুই চিনি কেনা লাভজনক, তুমি ভরের পরিমাণটা বেশি পাবা কেজিতে, বুঝছো? এমসিকিউতে দেয়, এবং এটা লজিক হচ্ছে এটা, এটা এমসিকিউতে দেয়, এটা কখনো কখনো অনুধাবনও দিয়ে দিতে পারে, মানে সুন্দর প্রশ্ন তো অনুধাবনের জন্য লাগবে, এটা মাথায় রেখো আর কি, তাহলে হবে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার স্যাপার আর কি। সো আমরা কি করলাম? আমরা দেখলাম হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে জি এর ভ্যালু কত, এবং এই জি এর ভ্যালুটা হচ্ছে কি বলে যে কোথায় কোথায় আবার চেঞ্জ হচ্ছে পৃথিবীর আকৃতির কারণে। এইবার আমরা কেস বি দেখব, সেটা হচ্ছে পৃথিবী থেকে নির্দিষ্ট উচ্চতায় জি এর ভ্যালু আমরা বের করব। পৃথিবী থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় জি এর ভ্যালু কত, এটা আমরা বের করতে চাচ্ছি। ধরো যে এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী, এবং আমরা জাস্ট মানে বোঝানোর স্বার্থে একটু বড় করে আঁকালাম। ধরো যে এটা একটা পাহাড়, ঠিক আছে? এই পাহাড়ের উপরে কোন একটা বিন্দুতে তোমার জি এর ভ্যালু লাগবে, এই বিন্দুতে জি এর ভ্যালু বলতে এই বিন্দুতে আমরা এম ভরের একটা বস্তু রেখে দিব আপাতত। ওকে, আর কি করব? আর হচ্ছে আমরা ধরবো হচ্ছে পৃথিবীর ভর হচ্ছে এম, বড় হাতের এম, যেটা কই কাজ করছে সেটা হচ্ছে যে এই বরাবর কাজ করছে, বা একদম ভর কেন্দ্রে আছে। তাহলে দেখো এই হচ্ছে ব্যাপার।
এটা হচ্ছে ভরকেন্দ্র, এই জায়গাটা পৃথিবীর ভরকেন্দ্র আর বস্তুর ভরকেন্দ্র তো এখানেই। এখন এতটুকু কিন্তু কত, এতটুকু হচ্ছে আর, এতটুকু আর, আর এতটুকু আমি ধরি হচ্ছে এইচ উচ্চতা, পৃথিবীর পৃষ্ঠ থেকে সে এইচ উচ্চতায় আছে। তাহলে এই জায়গায় জি এর ভ্যালু কত হবে, জি ইকুয়াল টু হবে জি এম বাই এক্স স্কোয়ার, বা দূরত্বের উপর স্কোয়ার, তাই না? দূরত্ব বলতে এতটুকু, ভরকেন্দ্র থেকে ভরকেন্দ্রের দূরত্ব, বা জিএম বাই এক্স এর ভ্যালু এখানে কত, এক্সটাকে তুমি আরো ধরতে পারো আর কি, ছোট হাতের আর, হ্যাঁ ছোট হাতের আরো ধরা যাবে, অনেক বই ছোট হাতের আর দিয়ে করা। তাহলে এটা কত হলো আর প্লাস এইচ, খেয়াল করে দেখো এই এক্স এর ভ্যালু বা এই টোটাল দূরত্ব হচ্ছে আর প্লাস এইচ, এইচ স্কোয়ার। সো এটা কোথায়, এটা একটা নির্দিষ্ট উচ্চতায়, নির্দিষ্ট উচ্চতায় হচ্ছে জি এর ভ্যালু। সো আমরা কিন্তু এটা এখানে এটা দিতে পারবো জি এইচ। সো নির্দিষ্ট একটা উচ্চতায় জি এর ভ্যালু হচ্ছে জি এম ডিভাইড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। সো এটা কিন্তু মাথায় রাখতেই হবে, এটা লাগবে, অনেক ম্যাথে লাগবে, নির্দিষ্ট এইচ উচ্চতায়। সাপোজ আমি বললাম এক্সাম্পল হিসেবে পৃথিবী পৃষ্ঠ থেকে 100 কিলোমিটার উচ্চতায় জি এর মান কত, যদি আমি বের করতে চাই তাহলে দেখো কিভাবে বের করব, জি এইচ ইকুয়াল টু হচ্ছে জি এম ডিভাইড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। ভ্যালুগুলো সব বসাইতে হবে, বসাও দেখো কত আসে। এম এর ভ্যালু 6 × 10⁻24 কেজি ডিভাইড বাই আর এর ভ্যালু মুখস্থ 6400 কিলোমিটার, তাহলে 6.4 × 10⁻6 মিটার, এটা মুখস্থই থাকবে। হ্যাঁ, এইচ এর ভ্যালু 100 কিলোমিটার, কিলোমিটারকে মিটারে কনভার্ট করতে হবে, 100 × 10⁻3 স্কোয়ার, দেখো কত আসে। (9.476 বা 9.48 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এটা দেখো, এটা কিন্তু 9.8 এর চেয়ে ছোট, মানে আমি নির্দিষ্ট একটা উচ্চতায় উঠলাম, জি এর ভ্যালু কমে যাচ্ছে, জি এর ভ্যালু কমে যাচ্ছে। কেন কমলো, কমলোটা এই ইকুয়েশন থেকেই দেখা যায় আর কি, ইকুয়েশন থেকেই দেখা যায়। খেয়াল করো ইকুয়েশন থেকে কেমনে দেখা যায় আমি বলি। আমরা জি পৃষ্ঠ, যেটা পৃষ্ঠে কিন্তু কত পাচ্ছিলাম, জি এম ডিভাইড বাই আর স্কোয়ার, আর জি একটা নির্দিষ্ট উচ্চতায় কত, জি এম ডিভাইড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এখন এখানে খেয়াল করে দেখো, এইটার হরটা ছোট কিন্তু এটার হরটা বড়, তাহলে এখান থেকে তুলনা করা যায় যে এখানে বড় দ্বারা ভাগ দিচ্ছে, এখানে ছোট দ্বারা ভাগ দিচ্ছিল, তাহলে এখানে কি হলো, সুতরাং জি পৃষ্ঠটা অবশ্যই জি এইচ এর চেয়ে বড় হবে। ক্লিয়ার? এই কারণে আমরা যত ভূপৃষ্ঠ থেকে উপরে উঠবো জি এর ভ্যালু তত কমতে থাকবে, সো গ্র্যাভিটেশনাল পুল তত কমবে আর কি, বা বস্তুর ওজন তত কমবে। ঠিক আছে, বস্তুর ওজন মানে কত, এমজি, এমজি এর ভ্যালুটা কমে থাকবে। এটা গেল একটা ব্যাপার। আরেকটা কাজ করব আমরা, এটাকে 1 নম্বর সমীকরণ ধরো, এটাকে 2 নম্বর সমীকরণ ধরো, 2 ভাগ 1 করে দাও। আমি কিছুক্ষণ টানে একটু বেসিক পড়াই নেই, হ্যাঁ, তারপরে হচ্ছে ম্যাথগুলো শুরু করবে একেবারে, একবারে শুরু করলে ভালো লাগবে, তাছাড়া হচ্ছে আটকে আটকে থাকলে হবে না, এই টপিকটা ছোট তো, দ্রুত চলে যাওয়া যাবে। এক কাজ করো, 2 ভাগ 1 করলে কি হবে, জি এইচ বাই জি মানে হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে আর কি নিচেরটা, ইকুয়াল টু হচ্ছে জি এম ডিভাইড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ডিভাইড বাই জি এম ডিভাইড বাই আর স্কোয়ার। এই সমীকরণের সুবিধাটা হচ্ছে পৃথিবীর জি এম মানে পৃথিবীর এম আর এই যে জি, এই দুইটা কাটাকাটি চলে যায়, তাহলে আমরা যেটা পাই জি এইচ বাই জি ইকুয়াল টু আর স্কোয়ার ডিভাইড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এটা এমনিও মনে রাখা যায় সরাসরি, জি সমানুপাতিক 1 বাই দূরত্বের উপরে স্কোয়ার, তাই না? তাহলে
GH যখন দেখব সমানুপাতিক 1/, সেটার দূরত্বের উপরে স্কোয়ার। জি যখন দেখব সেটা সমানুপাতিক 1/, সেটার দূরত্বের উপর। জি এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ, সো পৃথিবীর পৃষ্ঠের দূরত্ব, আর এটা হচ্ছে H উচ্চতায় দূরত্ব। এখন এই যে ইকুয়েশন, এই ইকুয়েশন নিয়ে তোমাদের বইগুলোতে ক্যাচাল করা হয়েছে একটা, ঠিক আছে? এটা হচ্ছে পারফেক্ট, তুমি ভ্যালু পাবা, পারফেক্ট ভ্যালু লিখে রাখতে পারো, পারফেক্ট ভ্যালু তুমি এখান থেকে পাবা নির্দিষ্ট উচ্চতায়। এরপরে এই সমীকরণটা নিয়ে একটু ক্যাচাল করা হয়েছে তোমাদের বইগুলোতে। ক্যাচালটা কিরকম বলি, তাহলে GH/G কি পাচ্ছ, তুমি পাচ্ছ হচ্ছে এরকম, হোল স্কোয়ারটা উপরে থাকুক আর কি। এবার একটা ক্যাচাল করা হবে, সেটা হচ্ছে এটা। দেখো কার কোনো আপত্তি আছে কিনা। এইটা মুখস্থ করা লাগবে না কিছুই, জাস্ট দেখতে থাকো কি হচ্ছে। বই এভাবে করা আছে, আমি তাই দেখাচ্ছি। 8টাকে নিচে নেওয়া হয়েছে। উপরে তো 1 স্কোয়ার, বা অন্য কথায় 1 + h/r টু দি পাওয়ার -2। এখন এই যে একটা সমীকরণ 1 + সামথিং টু দি পাওয়ার -2 যখন থাকবে, তখন এটা একটা বিস্তৃতি হয়। বিস্তৃতি বলতে এটা একটা অসীম সমীকরণ। অসীম সমীকরণ বলতে এটাতে কিছু পদ থাকবে, প্লাস কিছু পদ, প্লাস প্লাস প্লাসতে অসীম পর্যন্ত চলতে থাকবে। এই অসীম যে সমীকরণ হবে, এটা হবে এরকম, হচ্ছে এটা -2, x হচ্ছে এটা h/r প্লাস n ইন্টু, এটা লেখা লাগবে মানে ই করা, জাস্ট তোলো আর কি, ই করা লাগবে না আপাতত, তোমাদের গলতকরণ করা লাগবে না। 2 ফ্যাক্টোরিয়াল, আর এখানে হচ্ছে h/r স্কোয়ার, এভাবে চলবে, গলতকরণ করা লাগবে না আপাতত, জাস্ট রাখো। এগুলা সব শিখবা তোমরা, 1 + x টু দি পাওয়ার n হাবিজাবি সব করানো হবে তোমাদের ম্যাথে। এখন আমি বলি, এখন এখানে এটা অসীম মানে হচ্ছে এটা চলতেই থাকে, মানে আমরা তাহলে কতগুলো পদ নিব, এটা তো একটা ডিসাইডের ব্যাপার, ডিসিশনের ব্যাপার, যে ঠিক আছে এটা তো চলতেই আছে, তাহলে কত পদ পর্যন্ত আমরা যাব। এই ডিসিশনটা ফ্যাক্টরটা নির্ভর করা হচ্ছে h/r এর ভ্যালুর উপরে। খেয়াল করে দেখবা, এই যে h, আমি যদি উদাহরণটা যেটা দিছি 100 কিলোমিটার, এই 100 কিলোমিটার আর আমাদের পৃথিবীর ব্যাসার্ধ কত, 6400 কিলোমিটার। সো 1 কিন্তু 64-র চেয়ে অনেক কম, মানে 100 কিলোমিটার 6400 কিলোমিটার চেয়ে অনেক অনেক কম। সো আমরা এখানে বলতে পারি h <r, সুতরাং h/r <1। তো এটা যদি হয় তখন করা যায় কি, এগুলাকে ইগনোর করা যায়। এগুলা মানে হচ্ছে যে তৃতীয় পদ থেকে এগুলাকে ইগনোর বলতে, এগুলা জিরোর কাছাকাছি চলে আসে, এগুলা জিরোর কাছাকাছি চলে, কারণ ভ্যালুগুলো 1-এর চেয়ে অনেক কম। এবং তার উপরে তুমি যখন স্কোয়ার করবা, তুমি একটা দশমিকের ভ্যালু পরে ভ্যালু নিবা 0.007, তার উপর স্কোয়ার করে দেখো কত আসে, আরও ছোট আসবে, দশমিকের পরে ছোট হয়ে যায়। সো এটার ভ্যালু আরও কমে যায়, 1-এর চেয়ে অনেক কম হয়ে যায়। সেখানে স্কোয়ার আছে, তারপরটাতে কিউব আসবে, সো ভ্যালুগুলো আরও কমতে থাকবে। এই কারণে এগুলাকে ইগনোর করা হয়, এবং ইগনোর করে লেখা হয় হচ্ছে 1 - 2h/r। এটা কি, এটা হচ্ছে GH/g। সো তুমি এখানে GH যেটা h উচ্চতায়, সেটা পাবা হচ্ছে g × 1 - 2h/r। এই তো ডান, এইটা পাবা। মানে h উচ্চতায় তুমি হচ্ছে g এর ভ্যালু এই সূত্র দ্বারাও চাইলে বের করতে পারবা, এটা দিয়েও বের করতে পারবা, এটা দিয়েও বের করতে পারবা। কিন্তু আমাকে জাস্ট কমন সেন্স থেকে বলবা তো, a এবং b এর মধ্যে দুইটা ইকুয়েশন যদি আমি বলি, একটা a একটা b, জাস্ট কমন সেন্স দিয়ে আমাকে বলো কোনটাতে ভ্যালুগুলো ইগনোর করা হয়েছে আর কোনটাতে হয়নি। হ্যাঁ, এটা নিয়ে আমি কথা বলবো, এই কোয়েশনের ভ্যালু কীরকম কী আসে। এইটাতে কোনো ভ্যালু ইগনোর করা হয় নাই, কারণ এটা ছিল এটার বাপ, এই জিনিসটা বাপ এটা, তাই না? এই জিনিসটার বাপ এটা, এবং এখানে যা আসছে এটার কারণে আসছে। কিন্তু এটাকে তুমি সলভ করতে গিয়ে কী করছো, ইগনোর করছো, অনেকগুলো ভ্যালু ইগনোর করছো। অনেকগুলো ভ্যালু যখন ইগনোর করছো, ওগুলো তো নাই হয়ে গেছে। এই কারণে এখানে জি এর যে ভ্যালুটা পাবা, এটা পারফেক্ট হবে না, পারফেক্ট হবে না। কিন্তু এইটাতে তুমি যখন যাবা, এটা যখন করবা ক্যালকুলেটরের থ্রুতে, একদম পারফেক্ট ভ্যালু আসবে, কোনো রকম কোনো গ্যাঞ্জাম নেই, ঠিক আছে? সো এইটাতে পারফেক্ট ভ্যালু, এটাতে
নট পারফেক্ট ভ্যালু। সো আমরা কোনটা দিয়ে সলভ করার ট্রাই করব সবসময়? এইটা দিয়ে সলভ করার ট্রাই করব। কিছু গাইডে দেখবে এটা দিয়ে করা আছে, আমরা করব না, আমরা অ্যাভয়েড করব এটা যতক্ষণ অ্যাভয়েড করা যায়। হ্যাঁ, যদি বলে এটা ইউজ করতে, এটা অ্যাপ্লাই করতে বলে, সেক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করব। তাছাড়া বা কোন একটা ম্যাথ যদি আমি দেখি যে এইটা ছাড়া ওইটা দেওয়া হচ্ছে না, ওইটা দেওয়া হবে না, এটাই করা লাগবে, তাহলে এটা, কিন্তু আমি যতক্ষণ পারি এটাই অ্যাপ্লাই করব। ওকে, সো এটা একটু খেয়াল রেখো আর কি। এখন হচ্ছে আমরা এটার আস্তে আস্তে একটু ম্যাথগুলো দেখা শুরু করব এক এক করে, অনেকক্ষণ হলো গেজাইছে আর কি। আচ্ছা, কি বলছে? হঠাৎ করে পৃথিবীর ব্যাসার্ধ বর্তমান ব্যাসার্ধের যদি দ্বিগুণ হয়ে যায়, খাইছে, তবে ভূপৃষ্ঠের কোন স্থানে অভিকর্ষ ত্বরণ কোনো বস্তুর ওজনের কিরকম পরিবর্তন হবে? ধরে নাও পৃথিবীর ভর অপরিবর্তিত আছে, এটা খেয়াল করে দেখো, আমরা যে জি এর ভ্যালুটা জানি ভূপৃষ্ঠে gm/r², এখানে কি বলছে? পৃথিবীর ভর অপরিবর্তিত, তুমি এমটাকে টাচ করতে পারবা না, আর টাচ হবে। আর এর কি হয়েছে? আর হচ্ছে বর্তমান ব্যাসার্ধের দ্বিগুণ হবে, মানে নতুন আরটা দ্বিগুণ হবে। তাইলে আমরা বলতে পারি জি ওল্ড, খেয়াল করো, বাই জি নিউ। হ্যাঁ, এটা যদি বের করি, বা জি নিউ বাই জি ওল্ড করতে পার, তাতে সমস্যা নেই। জি ওল্ড করলে জি এম ওল্ড, মানে এম এর চেঞ্জ হবে না, এম ঠিক থাকবে, আর এর চেঞ্জ হবে, আর ওল্ড স্কোয়ার বাই জি এম আর নিউ স্কোয়ার। তাহলে এটা কি হবে? এই জি এম কাটাকাটি যাবে, তাহলে কি থাকে? আর নিউ স্কোয়ার বাই আর ওল্ড স্কোয়ার হয়ে যাবে। তাহলে জি ওল্ড কত ছিল? 9.8, আর জি নিউ, আচ্ছা পরিবর্তন চাইছে তাই না? আচ্ছা, পরিবর্তনের জন্য অনুপাত আকারে রাখি, ভ্যালু না বসাই, জি ওল্ডকে জি ধরলাম, আর জি নিউটা আমরা বের করব। আর নিউ কত? কি বলছে? ব্যাসার্ধ দ্বিগুণ হয়ে যাবে, সো টয়েস আর ওল্ড হয়ে যাবে স্কোয়ার ডিভাইড বাই আর ওল্ড স্কোয়ার। টয়েস তো এখানে 4 চলে আসে, আর ওল্ড স্কোয়ার ডিভাইড বাই আর ওল্ড স্কোয়ার, তাহলে 4 চলে আসে। সুতরাং জি নিউ ইকুয়াল টু, এটা ইকুয়াল টু g/4 চলে আসবে। এবং এটা এমসিকিউতে আসার মতো জিনিস, রিটেনে আসবে না, এমসিকিউ। এবং এটা না তুমি না করেও, এত কিছু না করেও বলতে পারতা, কারণ কারণ হচ্ছে দেখো 4/1 হয়ে যাচ্ছে বেসিক্যালি। কেন? কারণ জি সমানুপাতিক 1/r²। সো এটা যদি দ্বিগুণ হয় তাহলে ওভারঅল 1/4 হয়ে যাবে, দ্যাটস ওয়াই নতুনটা 1/4। তার এখানে কি বলছে? ওজনের কিরূপ পরিবর্তন হবে? তাহলে খেয়াল করো, আদি ওজন হচ্ছে বা ওল্ড ওজন হচ্ছে এটা, হ্যাঁ, ডাব্লিউ ওল্ড, আর ডাব্লিউ নিউ কত হবে? এম ইন্টু জি নিউ, তাই তো? সো ওজনেরও একই রকমই পরিবর্তন হবে জি এর সমানুপাতিক হারে, যেহেতু এম চেঞ্জ হচ্ছে না। সুতরাং তুমি যদি করতে চাও এটা ডাব্লিউ নিউ বাই ডাব্লিউ ওল্ড যদি করো, এই এম কাটাকাটি যাবে, জি নিউ বাই জি ওল্ড আসবে, বা এটা আসবে 1/4। তাহলে নতুন ওজন পুরাতন ওজনের 1/4 হয়ে যাবে। একদম বাচ্চাদের ম্যাথ, এমসিকিউতে আসার মতো, রিটেনে দিবে না কখনো, বুঝছো? কথা বুঝছো কিনা দেখো, বুঝলেই হবে। তাহলে এটা গেলাম, হ্যাঁ, এটা বেশি সময় নষ্ট করে লাভ নেই, এটাতে এটা সোজা ছিল। এইটা করব আগে নাকি এটা করি? এটা আগে করি, তারপরে ওইদিকে যাব। কি বলছে? চাঁদের ভর পৃথিবীর ভরের এত অংশ এবং পৃথিবীর ব্যাস চাঁদের ব্যাসের এত অংশ। আচ্ছা, এখানে যে ডেটার আমি সমস্যা ঠিক করে দাঁড়ো। চাঁদের ভর পৃথিবীর ভরের হচ্ছে বলি 1/16 হবে। আচ্ছা দাঁড়ো, এখানে একটু চেঞ্জ হবে। হ্যাঁ, চাঁদের ভর পৃথিবীর ভরের 1/81 অংশ, এবং এর ব্যাস পৃথিবীর ব্যাসের 1/4 অংশ। এবার করো, এখন ঠিক করো।
তাহলে এখন তোলো, দেখো এখন পৃথিবীর চন্দ্রপৃষ্ঠ এবং পৃথিবীর পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের তুলনা করলো, তাহলে জি চাঁদ বা জি মুন ডিভাইড বাই জি পৃথিবী বা জি আর্থ, হ্যাঁ, ইকুয়াল টু জি ইন্টু এম মুন ডিভাইড বাই আর মুন স্কোয়ার জি এম আর্থ ডিভাইড বাই আর আর্থ স্কোয়ার। দেখছো সোজা। এখন জি তো সবার জন্য সেম, জি তো মানে সার্বজনীন, কত ক্লাসে বলতেছিলাম, মানে কোনো চেঞ্জ হবে না, জি সেম, ওটাই ফিক্সড ভ্যালু। তাহলে থাকে কি, এখানে থাকে হচ্ছে mass of moon ডিভাইড বাই mass of earth ইন্টু radius of earth স্কোয়ার ডিভাইড বাই radius of moon স্কোয়ার। mass of moon, হ্যাঁ, mass of moon mass of earth এর কত গুণ? দেখো খেয়াল করে, চাঁদের ভর পৃথিবীর ভরের 1/81 অংশ, তাইলে এই তো পৃথিবীর ভর চাঁদের ভরের তুলনায় 81 গুণ। 1/81 অংশ মানে কি? 81 গুণ। চাঁদের ভর যা পৃথিবীর ভর তার 81 গুণ ইন্টু চাঁদের ব্যাস পৃথিবীর ব্যাসের 1/4, ঠিক আছে? তার মানে হচ্ছে চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 1/4, মানে ব্যাসকে দ্বিগুণ করলে তো ব্যাসার্ধ পাওয়া, সরি ব্যাসকে অর্ধেক করলে তো ব্যাসার্ধ, ব্যাসার্ধ যত গুণ হবে ব্যাসও তত গুণই হবে গুণ করলে। তাহলে এটা কত আসবে? এটা হবে আর ই স্কোয়ার ডিভাইড বাই আর মুন হচ্ছে আর আর্থ স্কোয়ার বাই, আচ্ছা একবারে না করি, মুন হবে আর আর্থের 1/4 স্কোয়ার, ঠিক আছে? দেখো বুঝছো কিনা? মুনেরটা, এই যে মুনেরটা এখানে বসবে আর্থের 1/4, তাহলে 1/81 ইন্টু এটা আসে হচ্ছে আর ই স্কোয়ার ডিভাইড বাই আর ই স্কোয়ার বাই 16। সো এটা কাটাকাটি চলে যাবে, তাহলে যেটা থাকে 1/81 ইন্টু 16, এটা একদম উপরে চলে যাবে ঘুরে, বা 16/81। তাহলে জি অফ মুন ডিভাইড বাই জি অফ আর্থ, এটা হচ্ছে এটা। এবং এটা কিন্তু একটা ক্লাসিক এমসিকিউ, ক্লাসিক বলতে অনেক জায়গায় আসছে, অনেক জায়গায়, যে চাঁদের জি এর ভ্যালু পৃথিবীর জি এর ভ্যালুর 16/81 অংশ। এটা অনেক জায়গায় আসছে। ওকে, হয়েছে? চলো 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 চলো, কি বলেছে? পৃথিবীর গড় ঘনত্ব বলা আছে, পৃথিবীর ভরের কথা বলা নাই। যদিও পৃথিবীর ভর মুখস্থ, কিন্তু এখানে গড় ঘনত্ব দিয়ে একটা ইন্ডিকেশন দেওয়া আছে, তোমাকে ঘনত্বটা একটু ইউজ করে ম্যাথটা করতে, মানে প্রশ্নকর্তারা চায় যে তুমি ঘনত্বটা ইউজ করে ম্যাথটা করো। মহাকর্ষীয় ধ্রুবক 6.7 দেওয়া আছে, 673 না, কিন্তু যা আছে তাই অ্যাপ্লাই করতে হবে। পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার, এটা ঠিকঠাকই দেওয়া আছে, ধরলে পৃথিবীর পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের ভ্যালু বের করো। সো আমার ভর দেওয়া নেই, ঘনত্ব দেওয়া আছে। এখন দেখো জি জি ইকুয়াল টু পৃথিবীর পৃষ্ঠ জি এম বাই আর স্কোয়ার, তাই তো? এখন এম এর ভ্যালু দেওয়া নাই। এখন এম এবং ঘনত্বের মধ্যে একটা সম্পর্ক আছে, আমরা জানি ঘনত্ব ইকুয়াল টু ভর ভাগ আয়তন, যে কোনো বস্তুর জন্য। সো পৃথিবীর জন্য তাই হবে, পৃথিবীতে একটা বস্তু, বড় আকারের বস্তু, এই আর কি। এম ইকুয়াল টু রো ইন্টু ভি, ঘনত্ব ইন্টু আয়তন। তো তাই করো, রো ইন্টু এম এর ভ্যালু হচ্ছে রো ইন্টু ভি ডিভাইড বাই আর স্কোয়ার। এখন ভি এর যে ভ্যালুটা, খেয়াল রাখবা, ভি এর যে ভ্যালুটা, এই ভি এর ভ্যালুটা আবার কেমন? পৃথিবীর জন্য ভি এর ভ্যালু হচ্ছে 4/3 পাই আর কিউব। কেন? কারণ পৃথিবী একটা, মানে আমরা ধরে নিচ্ছি আর কি, এটা একটা গোলাকার বস্তু, পারফেক্টলি না, তবুও ধরা যায় যে কাছাকাছি আর কি, গড় একটা ব্যাসার্ধ ধরে, এবং গড় ব্যাসার্ধটাই হচ্ছে এটা। আর গোলকাকার বস্তু, দ্যাটস ওয়াই 4/3 পাই আর কিউব। তাহলে জি ইন্টু রো ইন্টু 4/3 পাই আর কিউব ডিভাইড বাই আর স্কোয়ার। তাহলে 4/3 পাই রো জি আর, আর স্কোয়ার আর একটা আর কিউবের একটা আর কাটবে, তাহলে এটা হচ্ছে জি এর ভ্যালু। খেয়াল করছো? এটা হচ্ছে, আমরা যদি ঘনত্ব দিয়ে চিন্তা করি তাহলে জি এর ভ্যালু হচ্ছে এটা। সো এইটা শুধুমাত্র এই ম্যাথের জন্য না, এটা তোমার হচ্ছে খাতায় এমনি তুলেও রাখা লাগবে, ঘনত্ব দিয়ে জি এর ভ্যালু, বা জি এর ভ্যালুর সাথে যে ঘনত্বের যে সম্পর্ক হচ্ছে এটা। ওকে, এখন তাহলে হচ্ছে আমরা এটা পাচ্ছি যে জি এর ভ্যালু হচ্ছে এটা। তাহলে জি এর ভ্যালুটা বসাও, 4/3 পাই তো পাই রো, পৃথিবীর ঘনত্ব বলা আছে কত?
5500, এই যে গড়ের কথা বলা আছে, এই গড়টা নিয়ে আমি বলবো এখনই, সমস্যা নাই, আগে ভ্যালু বসাইনি। 5500, জি এর ভ্যালু 6.673 না 6.7 ইউজ করতে বলেছে, যা ইউজ করতে বলেছে তাই ইউজ করতে হবে, 6.7 × 10⁻11। আর এর ভ্যালু কত? 6400 কিলোমিটার বা 6.4 × 10⁶ মিটার, মিটারে কনভার্ট করলাম, বসাও। নাইন 9.8788 বা 9.88 বলা যায়, 88 মিটার/সেকেন্ড স্কয়ার। সো কাছাকাছি ভালো আর কি, 9.8 যেটা আমরা জানি ওইটাই কাছাকাছি চলে আসছে, ঠিক আছে। এখন আমি বলি পৃথিবীর গড় ঘনত্ব কেন বলা হয়েছে, হোয়াই গড়, এটা হয়েছে, তোলা হয়েছে, এরপর আমি বলতেছি আর কি আলাদা পেজে নিয়ে গড় ঘনত্ব কেন বলা হয়েছে। তাহলে লেখা হচ্ছে পৃথিবীর ঘনত্ব। আচ্ছা, একটু বড় করে একটা পৃথিবী আঁকাই, একটা পৃথিবী বলতে আমাদের পৃথিবী আর কি, বড় করে আঁকালাম। হ্যাঁ, ঘনত্ব জিনিসটা কি, মানে আমি যদি একটু মনে করাই দিই, ঘনত্ব জিনিসটা কি, ঘনত্ব মানে কি, ভর ভাগ আয়তন, তাই না? এবং এটাকে প্রকাশ করা হয় কিসে, kg/m³। তার মানে তুমি যদি ইজিলি এটার কনসেপ্ট বুঝতে চাও, এই kg/m³ মানে কত, সামথিং কেজি থাকবে ডিভাইড বাই 1 মিটার কিউব থাকবে। ধরো যে আমি বললাম যে পানির ঘনত্ব 1000, যেটা আমরা জানি অনেক ইউজ করছি, পানির ঘনত্ব 1000 kg/m³ মানে হচ্ছে তুমি 1 মিটার 1 মিটার করে একটা কিউব বানাবা। কিউব বলতে ঘনক, 1 মিটার দৈর্ঘ্য, 1 মিটার প্রস্থ, 1 মিটার উচ্চতা, সব কিছুই 1 মিটার করে একটা ঘনক বানাবা। তাহলে আয়তন কত হলো, এই যে আয়তন হলো 1 মিটার, 1 মিটার ইন্টু 1 মিটার বা 1 মিটার কিউব, ঠিক আছে। এই যে আয়তন 1 মিটার কিউব হলো, সেখানে যদি কোনো একটা বস্তু কেজি আটে, তাহলে এটার ঘনত্ব হবে হচ্ছে x kg/m³, মানে প্রতি মিটার কিউবে আমি এইটার মধ্যে ওই বস্তুর x কেজি পরিমাণ আটাইতে পারি। তাহলে পানির ক্ষেত্রে এটা কত আটাইতে পারবো, পানির ক্ষেত্রে আটাইতে পারবো হচ্ছে অ্যাবাউট 1000, অ্যাবাউট না 1000ই, একটা নির্দিষ্ট টেম্পারেচার থাকলে যদিও ধরে নেওয়া যায় 1000 kg/m³, মানে হচ্ছে 1 মিটার কিউবের তুমি কিউব নিবে, 1000 কেজি এখানে পানি আটবে বা 1000 লিটার পানি আটবে। আমরা যদি পৃথিবীর সাপেক্ষে তো এখন চিন্তা করবো, তাই না, যে পৃথিবীতে কত ঘনত্ব বা পৃথিবীর ঘনত্ব কত, তখন তুমি কি করবা, ওয়েটা কি, ওয়েটা হচ্ছে তুমি এমন করতে পারো, পৃথিবীর পৃষ্ঠ থেকে সুন্দর মতো কিছু পরিমাণে ভর নিবা, বস্তু নিবা, মানে কি মাটি নিচ্ছ বেসিক্যালি, তাই না, মাটি নিচ্ছ, নেওয়ার পরে কি করতেছো, নেওয়ার পরে তুমি 1 মিটার কিউবে 1 মিটারের বস্তা না তো, মানে এই যাই বলো আর কি, এরকম একটা বস্তুতে ঢালতেছো, ঢালার পরে তুমি কি করবা, দেখবা যে কত কেজি আটে, মানে ওজন করবা, তাই না, ওজন করে দেখবা কত কেজি আটে, এবং তুমি ওখানে দেখে অবাক টাইপের হয়ে যাবা। এইটা তুমি এখানে যেটা পাবা পৃথিবীর এই জায়গাতে, তুমি পৃথিবীর এই জায়গাতে ভিন্ন পাবা, সেম টু সেম পাবা না। কারণটা হচ্ছে পৃথিবীর এক এক জায়গায় এক এক রকম উপাদান আছে, সব জায়গার উপাদান সেম না। আবার তুমি যদি চিন্তা করো পৃথিবীর ভিতরে, মানে ধরো যে তুমি তো চিন্তা করতে পারো, আচ্ছা আমি তো শুধু পৃষ্ঠে না ভিতরে তো আনতে পারি, তুমি ভিতরের যে কোনো একটা জায়গা ধরো, এই জায়গায় তুমি মনে করো সামহাও তুমি করতে পারছো এটা, যে কিছু পরিমাণ এক মিটার কিউবে আটে এমন কিছু পরিমাণ ভর নিয়ে তুমি বাইরে বাড়াইছো, সামহাও যদি করতে পারতা, করলে তখন দেখা যাইতো এটার ভ্যালু সেম না, মেলে না, সবার অঙ্ক মিলবে, তোমার অঙ্ক মিলবে না। সো এই কারণেই পৃথিবীর যেটা হিসাব করা হয় সেটা হচ্ছে গড় ঘনত্ব, ওভারঅল ঘনত্ব কত। গড় মানে তো বোঝো যে কয়েকটা স্টুডেন্টের ধরো যে নাম্বার 90 একজনের নাম্বার, 95 একজনের নাম্বার, একজন নাম্বার 93, এদের গড় কত, এদের গড় করলে 90 + 95 + 93 ভাগ 3 করে দিলে গড় চলে আসবে, মানে একটা ফিক্সড ভ্যালু পাবা, স্পেসিফিক একটা ভ্যালু পাবা, গড় ভ্যালু। সো এরকম সবার
এক এক জায়গা থেকে নিয়ে নেওয়া অসম্ভব আর কি। তো তুমি কি করবা, গড় ভ্যালুটা পাবা। এই জন্য পৃথিবীর গড় ঘনত্ব পরিমাপ করা হয়, এবং এটা পরিমাপ করে দেখা যায় এটার ভ্যালু হয় 5500 কেজি পার মিটার কিউব। ঠিক আছে, এই কারণে গড়ের কথা বলে, মানে পৃথিবীর স্পেসিফিক ঘনত্ব তুমি বের করতে পারবা না। হ্যাঁ, পৃথিবীর স্পেসিফিক তুমি বের করতে পারবা না, আলাদা আলাদা আসবে। এই কারণে গড়, ওভারঅল গড় হচ্ছে 5500 কেজি পার মিটার কিউব, এবং ওইটা দিয়ে আমরা ম্যাথটা করলাম একটু আগে। দেখো যে গড় ঘনত্ব। ওকে, সো একই রকমই ম্যাথ, খেয়াল করো। কিন্তু এখানে একটা সমস্যা, এটা আমি হোমওয়ার্ক দিব যদিও, কিন্তু এখানে আমি একটু হিন্ট দিয়ে দিই। এটা এত ঘনত্বের নিরেট গোলক চিন্তা করেছে, হ্যাঁ, লোহার নিরেট গোলক চিন্তা করে ধরে নিতে বলেছে, মানে চিন্তা করতে বলেছে লোহা, পৃথিবী। আচ্ছা, তো এটা যেটা, এটা কিন্তু কেজি পার মিটার কিউবে তোমাকে নিতে হবে, গ্রাম পার সেন্টিমিটার কিউবে আছে। অনেক ম্যাথ আমরা এই পর্যন্ত করছি এই কোর্সে, এগুলা ঠিকঠাক করার জন্য। সো এগুলা করবা। এটা 10⁶ হবে, এটা এমন হবে 10⁶, হ্যাঁ, 106 না। ব্যাসার্ধ দেওয়া আছে এবং মহাকর্ষীয় ধ্রুবক এটা সিজিএস এককে দেওয়া আছে। সিজিএস মানে হচ্ছে যে নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার যেটা, হ্যাঁ, ওইটা না করে যেটা করা আছে ডাইন, সিজিএস এ বলের একক হচ্ছে ডাইন, মিটার একক সেন্টিমিটার স্কোয়ার, আর গ্রাম স্কোয়ার, এইভাবে করা আছে। সো আমাদের সব কিছুকে এটাকে কনভার্ট করতে হবে, মানে এই যে এটাকে ঠিকঠাক করে কনভার্ট করতে হবে, এবং এটা ঠিকঠাক করলে কনভার্ট করলে তুমি পাবা হচ্ছে 6.58 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। কনভার্ট করতে হবে। তারপরে তুমি হচ্ছে জি এর ভ্যালু বের করতে পারবা, যেখানে জি এর ভ্যালু তুমি হচ্ছে যে এখানে ঘনত্ব, মানে এই যে একটু আগে যে সূত্রটা শিখলা 4/3 πρ/g/r, এটা আমার করতে করতে মুখস্থ হয়েছে, তোমাদের এখনই হবে না। তোমরা চেষ্টা করবা যে gm/r² থেকে এটা বের করতে। ঠিক আছে, এটা তোমারও কয়েকদিন পরে করতে করতে মুখস্থ হবে। এটা কি বলছে, ভূপৃষ্ঠের 3 কিলোমিটার ঊর্ধ্ব অভিকর্ষ ত্বরণ কত হবে? পৃথিবীর ব্যাস দেওয়া আছে, মানে ব্যাসার্ধ তো আমরা বের করতে পারবো। ব্যাসার্ধ কত হবে? এটার অর্ধেক, তাই না? ব্যাসের অর্ধেক, ডায়ামিটার বাই 2, 6400 কিলোমিটার, মানে যেটা আমরা জানি সেটাই, কোনো প্যারা নাই। ভূপৃষ্ঠের জি এর ভ্যালু 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। খেয়াল করবা, 980 সেন্টিমিটার মানে 9.8 মিটার, তো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, কি বলেছে? বলেছে হচ্ছে ম্যাথ করতে হবে, তাই না? ম্যাথই তো করতে বলে, আর তো কিছু বলে না। এখন এখানে খেয়াল করে দেখো, ভূপৃষ্ঠের জি এর ভ্যালুর সাথে তুলনা করে যদি আমরা করতে পারি তাহলে ইজিয়ার হবে এটা, কারণ এটা দেওয়া আছে। তাহলে GH/G, জি সমানুপাতিক, সরি জি ব্যস্তানুপাতিক R+H বা হাবিজাবি এগুলা, তাই না? তাহলে এটার সাথে এটা ব্যস্তানুপাতিক আকারে বসবে, এবং এটার সাথে বসবে হচ্ছে শুধু আর। এই তো এভাবে মুখস্থ রাখা যায় বা মনে রাখা যায়। তা তো হইলই। এখন GH এর ভ্যালু দেখো কত আসে, GR², এটা এখানে চলে গেল, /R+H²। আমি কি বলছিলাম, এটা ইউজ করলে পারফেক্ট ভ্যালু আসবে, কোনো রকম ভুল হবে না। জি এর ভ্যালু 9.8, আর এর ভ্যালু হচ্ছে 6.4 × 10⁶, মানে 6400 কিলোমিটার স্কোয়ার। আর এটাকে সাবধানে 6.4 × 10⁶ প্লাস 3 কিলোমিটার, মানে কত? 3000 মিটার, 3000 স্কোয়ার। দেখো কত আসে। (9.79), মানে 9.8-এর চেয়ে হালকা কমেছে। 3 কিলোমিটার কিন্তু অনেক কম, হ্যাঁ, অনেক কম বলতে অনেক কম আর কি, মানে উচ্চতা আর কি, উচ্চতা হিসাবে। হ্যাঁ, এটা 9.790, এটা একদমই সোজা, বাচ্চাদের ম্যাথ বলতে গেলে। একটু বড়দের ম্যাথ করা শুরু করতে হবে আমাদের এখন, হ্যাঁ, ভয় পাওয়া যাবে না। কি বলছে, পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায় এইচ এর ভ্যালু কত হলে আসলে অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের 25% হ্রাস পাবে। আচ্ছা, 25%, পার্সেন্টেজের ম্যাথ যখন করবা তখন চিন্তা করবা হচ্ছে 100 সাপেক্ষে কাজ করতে।
সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে, করতেও সুবিধা হবে। তাহলে ভূপৃষ্ঠেরটা যেটা, হ্যাঁ, এটা যদি 100 হয় তাহলে GH যেটা সেটা তাহলে কত হবে? আমি কি বলছি, 100 নিয়ে চিন্তা করতে 25% হ্রাস পাবে, তাই তো? 25% হ্রাস পেলে কত হবে বেসিক্যালি, মানে ভূপৃষ্ঠটা যদি 100 হইতো তাহলে ওই উচ্চতায় গেলে 25% কমে গেলে কত হবে? 100 - 25 বা 75 হবে, তাই না? 75। সো এখন তুমি সূত্রটা বসাও, GH/G ইকুয়াল টু হচ্ছে H এর জন্য নিচে R + H হোল স্কোয়ার, আর শুধু G এর জন্য উপরে R স্কোয়ার। এই তো এখন অনুপাত হিসাবে করতেছো, তাই না? এটা তো এক্স্যাক্টলি 75 না এক্স্যাক্টলি 100 না, অনুপাত হিসাবে দেখতেছি আমরা। এটা যদি 100 হয় তার অনুপাত, এটা যদি 100 হয় তার অনুপাত এটা 75, এভাবে দেখতেছি। তাহলে নিচে 100 উপরে 75 ইকুয়াল টু হচ্ছে আর এর ভ্যালু কত দেওয়া আছে, যেটা আমরা জানি সেটাই, আর এইচ এর ভ্যালু আমরা বের করব, স্কয়ার দেখো এইচ এর ভ্যালু কত আসে। $990.08 আসে, দেখা যাক। হ্যাঁ, এরকমই আসছে অ্যান্সার, যেটা আসছে এটা কিলোমিটারে যদি আমি নিয়ে যাই, পারফেক্ট 990.083 কিলোমিটার, এই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, সো পার্সেন্টেজে ম্যাথ থাকলে আমরা চিন্তা করব 100 সাপেক্ষে নিয়ে চিন্তা ক্লিয়ার হবে আমাদের জন্য। 100 সাপেক্ষে নিয়ে যদি না করতাম তাহলে কিন্তু আমাদের মনে করো ভ্যালুগুলো বের করতে হইতো, অভিকর্ষস্থন ভূপৃষ্ঠটা বের করতে হইতো, এটাটা বের করতে হইতো, দরকার নাই, স্ট্রেইট তুলনামূলকভাবে আমরা করতে পারবো। এটা এই যে এই ম্যাথটা আমি করাবো না, কারণ এই ম্যাথটা হোমওয়ার্ক দেবো, কারণ সেই টাইপের ম্যাথ একটু আগে করছি আমরা, যেটা হচ্ছে চাঁদের ম্যাথটা। হ্যাঁ, এটা হচ্ছে জি, তোমরা বের করবে হচ্ছে এখানে বৃহস্পতিরটা না, বৃহস্পতি ডিভাইড বাই জি আর্থ, তাহলে কত হবে? জি এম বৃহস্পতি বাই আর বৃহস্পতি স্কোয়ার জি এম আর্থ বাই আর আর্থ স্কোয়ার। শেষ, বসাই দিয়ে দেখবা কি আসে তাই হবে। ঠিক আছে, এখানে সোজা আছে, করে নিবা। আমি যা যা দেখাচ্ছি স্লাইডে একলে সব করে নিতে হবে তোমাদের, মানে আমি করাই দিই নাহলে হোমওয়ার্ক দিই, সবই করতে হবে। হ্যাঁ, কি বলছে? পৃথিবীর পৃষ্ঠে একজন ব্যক্তি সর্বাধিক 2 মিলিমিটার, এটা 2 মিলিমিটার দেওয়া, 2 মিটার দেওয়া আর কি, হ্যাঁ 2 মিলিমিটারটা হাস্যকর আর কি, 2 মিটার করে, এটা মনে হয় টাইপিং মিস্টেক আছে এখানে। 2 মিটার পর্যন্ত উচ্চতায় লাফাতে পারে, মানে তুমি জাম্প দিতে পারো 2 মিটার আর কি, একজন ব্যক্তি সর্বোচ্চ জাম্প দেওয়া আর কি, ঠিক আছে, লাফ দেওয়া। এখন আমরা যদি লাফ দেই তাহলে আমরা মানে কি হয়, পৃথিবীর পৃষ্ঠ থেকে নির্দিষ্ট বেগে উৎক্ষিপ্ত বস্তুর মতোই আচরণ করি, তাই না? যে কেউ ইউ আদি বেগে যদি লাফ দেয় তাহলে সেটা নির্দিষ্ট একটা এইচ উচ্চতায় ওঠে এবং আবার পড়ে যায়। সো এই যে এইচ এর ভ্যালুটা মনে করে দেখো কত ছিল, 9-10-ও পড়ছো, গতিবিদ্যাতেও পড়ছো, u²/2g, তাই না? এটা ছিল। এখন খেয়াল করে দেখো, আমি যদি পৃথিবীর পৃষ্ঠ থেকে লাফ দেওয়ার চেষ্টা করি, যে পরিমাণ আমি আদিবেগে লাফ দিব, হ্যাঁ, আমি যদি অন্য একটি গ্রহ পৃষ্ঠে যাই এবং একই ইয়েতেই কিন্তু আমি লাফ দিব, মানে একই বেগেই কিন্তু আমি লাফ দেবো, বেগ কিন্তু ওই গ্রহের উপর নির্ভরশীল না, বেগ আমার উপর, আমার ক্যাপাবিলিটির উপর নির্ভরশীল। এই কারণে বলছে একজন ব্যক্তি 2 মিটার পর্যন্ত লাফাইতে পারে, এটা ওই ব্যক্তির ক্যাপাবিলিটি, বেগের উপর ডিপেন্ড করে, কারণ পৃথিবীতে তো জি এর ভ্যালু ফিক্স, সো বেগের উপর ডিপেন্ড করে সে উপরে নিচে লাফাইতে পারে। এখন সমস্যাটা কি হয়েছে? সমস্যাটা হয়েছে সে বৃহস্পতি চলে গেছে। সো বৃহস্পতিতে সে যখন চলে যাবে তখন তার ক্যাপাবিলিটি অনুসারে ইউটা ফিক্সড হয়ে থাকবে, এটা ফিক্সড, কিন্তু তার ক্যাপাবিলিটি অনুসারে তার জি ফিক্সড না, কারণ তখন তো সে বৃহস্পতিতে চলে গেছে, জি এর ভ্যালু আলাদা হবে। তাইলে আমরা এটা বলতে পারি এইচ বৃহস্পতি, তাই না? বৃহস্পতি বলছে না অন্য গ্রহ করছে, অন্য গ্রহ পড়ছে, তাহলে H/H আর্থ, এই বড় হাতের এইচটা হচ্ছে অন্য গ্রহ, ছোট হাতের মানে আর বড় হাতের এইচ ইটা হচ্ছে আর্থ, ই ফর আর্থ, হ্যাঁ, ইকুয়াল টু হচ্ছে u²
বাই 2g অন্য গ্রহ ডিভাইড বাই ইউ স্কোয়ার বাই 2g আর্থ। ইউ ইউ সেম, ওই ব্যক্তির ক্যাপাবিলিটি। তাহলে ইউ ইউ সেম কাটাকাটি যাবে, 2 2 সেম কাটাকাটি যাবে, তাহলে থাকবে হচ্ছে এটা উপরে চলে যাবে, তাহলে h বাই কি বলে, হ্যাঁ h বাই এইচ ই ইকুয়াল টু হচ্ছে জি ই বাই জি। ঠিক আছে, এটা থাকবে। দেখো এটা বুঝছি কিনা। এবার ইউ ফিক্সড, জি এর ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা যদি হয় তাহলে এখন আমাকে বেসিক্যালি কি করতে হবে, এই আর্থের ভ্যালুটা দেওয়া আছে 2 মিটার, এটা বের করতে হবে। তাহলে আমার এই অনুপাতটা লাগবে, আর্থের অনুপাত ডিভাইড বাই অন্য গ্রহের অনুপাত। কিন্তু একটা সমস্যা কি, সমস্যা হচ্ছে গ্রহগুলোর যখন ডেটা দেওয়া আছে তখন কিন্তু ঘনত্বের ডেটা দেওয়া আছে এবং দেওয়া আছে হচ্ছে কিসের ডেটা, ব্যাসার্ধের ডেটা। সো ডেটা যেগুলো দেওয়া আছে এগুলাতে কিন্তু তুমি নর্মাল ডেটা দেওয়া নেই, ঘনত্ব আকারে দেওয়া। সো জি এর ভ্যালু ঘনত্বের উপর কিভাবে নির্ভরশীল, এই যে এই সমীকরণ 4/3 পাই রো জি আর, এইটা দিয়ে করতে হবে। তুমি চাইলে নর্মালি করতে পারবে না। ঠিক আছে, তাহলে জি আর্থ তুমি লিখতে পারবা হচ্ছে 4/3 পাই রো আর্থ, জি তো সবার জন্য সেম, আর আর্থ ডিভাইড বাই 4/3 পাই, এটা সবার জন্য সেম, রো আলাদা অন্য গ্রহটার, জি সবার জন্য সেম, আর আলাদা। তাহলে তোমার কাছে দেখো এখন আবার কাটাকাটি যাবে, 4/3 4/3 কাটে, পাই পাই কাটে, জি জি কাটে। তাহলে তোমার কাছে কি থাকে, থাকে হচ্ছে রো আর্থ আর আর্থ ডিভাইড বাই রো ইন্টু আর। এখন দেখো রো আর্থ বাই রো ইন্টু আর আর্থ বাই আর। কি বলছে, ওই গ্রহের ঘনত্ব, এই গ্রহের ঘনত্ব পৃথিবীর ঘনত্বের 1/3, তাই না? তাহলে 1/1/3 হলো। পৃথিবীর ঘনত্ব যদি 1 হয় তাহলে এটা হবে 1/3 ইন্টু, এবং ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 1/4, তাহলে এটার ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধ যদি 1 হয় তাহলে এটা ব্যাসার্ধ হবে 1/4। তাহলে এটা একেবারে উপরে চলে যাবে, তাহলে হয় 12, উপরে চলে যাবে 3 আর এখানে থাকবে 4, 12, 3 4 12। তা বা এটা হচ্ছে আলটিমেটলি কত, h/h/e। সুতরাং আমরা কি পাচ্ছি, h/h আর্থ হচ্ছে 12, তাহলে h ইকুয়াল টু হচ্ছে 12 ইন্টু h আর্থ। h আর্থ কত, 2 মিটার, 24 মিটার। নাইস, ডান হয়েছে, মিলছে। দেখো তাহলে এইভাবে আমরা অভিকর্ষ ত্বরণ সংক্রান্ত ম্যাথগুলো কিন্তু পারবো। এখানে তোমার যে কোনো আসতে পারে, এটা একটু আগে আমরা করছি এক টাইপের, এটা আমরা করবো না, ব্যাক করবো না এটাতে। গভীরতা হ্যাঁ এটা তোলো। এখন কি বলছে, বলছে যে পৃথিবীর ভর অপরিবর্তিত থেকে যদি ব্যাসার্ধ 1% হ্রাস পায়, ভরের কোনো চেঞ্জ হবে না, ব্যাসার্ধ 1% হ্রাস পাবে, তাহলে আর কি বলে যে আর নিউ হবে হচ্ছে, খেয়াল করো 0.99 অফ আর ওল্ড। এটা কি বুঝলাম, আর ওল্ড যদি হয় 1 তাহলে এটা হবে 0.99। তুমি যদি 1-এর সাপেক্ষে চিন্তা করো, অথবা তুমি যদি এমনি চিন্তা করতে শতাংশের ম্যাথ, যেহেতু আর নিউ বাই আর ওল্ড ইকুয়াল টু হচ্ছে, ওল্ড তো 100 ধরলা শতাংশ যেহেতু, সো নতুনটা কত, 1 কমবে 99, মানে 1% কমবে, মানে হচ্ছে 99, ওটাই আমি এখানে লিখছি আর কি। ঠিক আছে, সো আর নিউ বাই আর ওল্ড করে এটা পাচ্ছি। পৃথিবীর অভিকর্ষ ত্বরণ কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পাবে বলছে, তাহলে ঠিক আছে, জি নিউ বাই জি ওল্ড, জি এম বাই আর নিউ স্কোয়ার ডিভাইড বাই জি এম বাই আর ওল্ড স্কোয়ার। এখানে কি বলেছে, সাবধানে বলেছে যে ভর অপরিবর্তিত থেকে। ভর অপরিবর্তিত মানে হচ্ছে তুমি এই এম আর এই এম সমান, তুমি চেঞ্জ করতে পারবে না, দুইটা সমান, তাহলে কাটাকাটি চলে যাবে।
তাহলে কি থাকে? তাহলে থাকে হচ্ছে আর ওল্ড স্কোয়ার বাই আর নিউ স্কোয়ার। ঠিক আছে, আর ওল্ড স্কোয়ার বাই আর নিউ স্কোয়ার এখন যদি করো তাহলে আর ওল্ড বাই আর নিউ স্কোয়ার। আর ওল্ড বাই আর নিউ করলে কত আসবে? 100/99। ঠিক আছে, জি নিউ কোনটা এটা আমরা বের করব, তাই না? বাই জি ওল্ড, তাহলে কত আসে দেখো, 100/99 স্কোয়ার করো। ওয়ান 102 বা জি নিউ ইকুয়াল টু 1.02 জি ওল্ড। তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পেল? সুতরাং ডেল জি বাই জি ওল্ড ইন্টু 100%, এটা করলেই হবে। আমরা আগের সাপেক্ষে তুলনা করছি কত পার্সেন্টের চেঞ্জ হয়েছে। এটা করলেই হয়ে যাবে। জি নিউ তাহলে কত? 1.02 জি ওল্ড মাইনাস আগেরটা হচ্ছে জি ওল্ড ডিভাইড বাই জি ওল্ড ইন্টু 100%। জি ওল্ড উপরে নিচে নাও, কমন নাও, জি ওল্ড কাটাকাটি চলে যাবে। তা তোমার কাছে থাকে হচ্ছে 1.02 মাইনাস 1/1 ইন্টু 100%, বা 0.02 ইন্টু 100% মানে হচ্ছে 2%। এবং এটা বাড়ছে, আগের চেয়ে বাড়ছে নতুনটা, সুতরাং 2% বৃদ্ধি। এই হচ্ছে অ্যান্সার। দেখো বুঝছো কিনা?